তৃণমূল কংগ্রেস একটি মুসলিম তোষণকারী দল। মমতা বন্দ্যোপাধ্যায় মোকাবিলা করেন, জগাই মাদাই গদাই এই সমস্ত শব্দগুলো বলেন সব এক জায়গায় রয়েছে। কিন্তু এই কথাটা বলার আগে 10 বার ভেবে নেওয়া উচিত। রাহুল গান্ধী তিনি যেমন দোষ স্বীকার করে নিয়েছেন যে রাজনীতিতে সক্রিয়ভাবে যোগদান করার পর ভারতবর্ষের এই কাস্ট ব্যবস্থাটাকে তিনি ভালো করে বুঝে উঠতে পারেন। 10% মানুষ স্বাধীনতার ফসল তারা ভালোভাবে উপলব্ধ করতে পেরেছে, আর বাকি 90% ভয়ঙ্করভাবে বঞ্চিত হয়েছে। উড়িষ্যায় বঙ্গাল খেদা আন্দোলন হয়েছিল, বাঙালিদের মেরে ভাগাও। মুসলমান হলে একেবারেই বাংলাদেশি বলে দেখে দেওয়া হয়েছে, এরকম ঘটনা অন্তত আমার কাছে ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে যে তথ্য এসেছে সেটা প্রায় 15 থেকে 20টি। 2002 বিহারে 2003-এর পর কেন করা হয়নি? 2014 সালের পরে তো অনেকগুলো আগেও তো ভোট হয়েছে, পরেও ভোট হয়েছে, তখন কেন করা হয়নি? এখন হচ্ছে 29টা রাজ্যে ডবল ইঞ্জিন করতে হবে, এ প্রশ্ন ওঠাটা কি অস্বাভাবিক? আর এর জন্যে হচ্ছে স্বাধীনতার যুদ্ধের সবচেয়ে অগ্রণী যেসব রাজ্যগুলো রয়েছে, বাংলা তার মধ্যে অগ্রণী রাজ্য। বাঙালি বাংলাদেশি এই ইস্যু এখন একটা সিরিয়াস পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে গেছে। ভারতবর্ষ একটি গণতান্ত্রিক ফেডারেল স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে থাকা একটি দেশ, যেখানে বিভিন্ন ভাষাভিত্তিক রাজ্য গঠিত হয়েছে, এবং ভারতের সংবিধানে ভাষাভিত্তিক এই রাজ্যগুলো ঠিক কীভাবে গঠন হবে সংবিধান প্রণীত হবার আগে এই নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তারপর সংবিধান গৃহীত হবার পর বিভিন্ন ভাষাভিত্তিক রাজ্য তৈরি হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি রাজ্য হচ্ছে মহারাষ্ট্র ভেঙে গুজরাট হওয়া, বা দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যগুলো পুনর্গঠিত হওয়া। ব্রিটিশ পিরিয়ডে ভারতবর্ষ ভাগ ছিল প্রভিন্সে, মাদ্রাজ প্রভিন্স, বোম্বাই প্রভিন্স, তারপর বেঙ্গল প্রভিন্স, এইরকম উত্তর ফ্রন্টিয়ার প্রভিন্স, বিভিন্ন প্রভিন্সে ভাগ ছিল। সেইভাবে ইংরেজরা দেশ চালনা করতেন। কিন্তু ভারতবর্ষ যখন তৈরি হলো স্বাধীনতার পর 47 সালে, এবং সংবিধান গৃহীত হবার আগে এবং পরে এই নিয়ে দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে, এবং ভাষা নিয়ে সংঘর্ষ প্রচুর জায়গায় হয়েছে। সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো আসছে সেটাতে হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী, এই নিয়ে দীর্ঘদিন ধরে একটা বিতর্ক চলছে। বিশেষভাবে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর একটা যুক্তি বারবার করে এসেছে। এই যুক্তির বিভিন্ন দিকগুলো গভীরভাবে পর্যালোচনা করা দরকার। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস একটি মুসলিম তোষণকারী দল, এরকম একটা প্রচারণা বরাবর ছিল। আমার পরিষ্কার মনে আছে 2016 সালের নির্বাচনের সময়ও এরকম প্রচারণা ছিল, যে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি 294। তখন একদিকে যেমন নারদা সারদা এই সমস্ত স্ক্যামগুলোকে নিয়ে বিরোধীরা সংঘবদ্ধভাবে প্রতিবাদ করছে, তখন বিজেপির থেকে অনেক বেশি শক্তিশালী ছিল হচ্ছে বাম এবং কংগ্রেস, এবং তাদের জোটবদ্ধ রূপ 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একই অভিযোগ নিয়ে এসেছিল যে মমতা একটি তোষণ করছেন। তখন এরকম খুলেআম বিজেপির মতো মুসলিম তোষণকারী, বিশেষ সম্প্রদায়কে তোষণকারী বা দুধেল গাইদের তোষণকারী এই ধরনের শব্দ বন্ধে তারা বিভক্ত করেনি, বা মেরুকরণের রাজনীতির সলতে পাকানো শুরু হয়েছিল, কিন্তু এটা প্রবল আকার ধারণ করেনি। সেই সময় মুসলিম তোষণকারী বলা হতো, কিন্তু বারবার এই যুক্তিটা আমি কাউন্টার জানতে চাইতাম যে পশ্চিমবঙ্গের যে যে জেলাগুলো গুরুত্বপূর্ণ, যেখানে মুসলিমরা হচ্ছে সংখ্যাগুরু, রাদার হিন্দুরা সংখ্যালঘু, তার মধ্যে মালদা মুর্শিদাবাদ পড়ে, দিনাজপুর পড়ে। দুটো দিনাজপুরেই মুসলিম জনসম্প্রদায়, একটা জায়গায় হচ্ছে সংখ্যাগুরু, আরেকটা জায়গায় সংখ্যালঘু, মানে জাস্ট মানে একদম পিঠোপিঠি। আরেকটি হচ্ছে দক্ষিণ 24 পরগনা।
দক্ষিণ 24 পরগনায় তৃণমূল কংগ্রেস 2009 সাল থেকে তার যে তৃণমূল কংগ্রেসের পতাকা ওখানে যেভাবে উত্তোলিত হয়েছে এবং তা কিন্তু বজায় থেকেছে। এমনকি 2024-এর লোকসভা শেষ নির্বাচন পর্যন্ত একই চিত্র। বাদবাকি রাজ্য জেলাগুলোতে কি একই চিত্র রয়েছে? 16 সালের আপনারা খুলে দেখুন, বেশি খাটতে হবে না, গুগলে যান, গেলেই দেখতে পাবেন মুর্শিদাবাদে কী রেজাল্ট হয়েছিল, মালদায় কী রেজাল্ট হয়েছিল, বা দিনাজপুরে কী রেজাল্ট হয়েছিল। তখনও পর্যন্ত কংগ্রেস এবং অনেক জায়গায় বামপন্থীদের যথেষ্ট শক্ত ঘাঁটি রয়েছে। আজও মালদায় যথেষ্টভাবে ভারতীয় জনতা পার্টির আধিপত্য রয়েছে, মুর্শিদাবাদে তো বটেই। মুর্শিদাবাদে 2026 সালের নির্বাচনে কি হয়, সত্যি খাতা খোলার মতো জায়গায় গিয়ে কংগ্রেস বা বামেরা আসতে পারে কি না, এটা নিয়ে পরবর্তী সময় চর্চায় আনব। কিন্তু মুসলিম তোষণকারী দল হিসাবে তৃণমূল কংগ্রেসকে ডেকে দেওয়ার মধ্যেই ভারতীয় জনতা পার্টির উত্থানের একটা পথ প্রস্তুত হয়েছিল। এটা অবশ্য কংগ্রেস বা বামেরা স্বীকার করবে না, কেন তারা সবসময় হচ্ছে মমতা বাংলায় নিয়ে এসেছে বিজেপিকে। তাদের যে যত অতীত কর্ম রয়েছে, কোথাও হচ্ছে পাঞ্জাবে পর্যন্ত অকালি দলের সাথে জোট করেছে, কেরালায় মুসলিম লীগের সাথে জোট করে EMS নাম্বুদ্রিপাত সরকার তৈরি হয়েছিল, ইন্দিরা গান্ধী এসে তো সে সরকার ভেঙে দিয়েছিল। সেই সময় মুসলিম লীগের সাথে বামেরা জোট করে ক্ষমতা করেছিল। তথাপি হিন্দু সাম্প্রদায়িকতারকে ডেকে নিয়ে আসার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা আক্রমণ করলেও এটা বাংলার জনমানুষে বিশ্বাস করেনি, কেন বামপন্থীদের এই প্রচারণাকে খুব সিরিয়াসলি মানুষ নেয় না। কেন নেয় না সেটা সবচেয়ে ভালো জানে বামপন্থী বা CPIM। আমি সেই প্রসঙ্গে ঢুকছি না, আজকের বিষয়টা অন্য। ভাষাভিত্তিক রাজ্য গঠনের ক্ষেত্রে মহারাষ্ট্রের সাথে গুজরাটের প্রবল সংঘর্ষ হয়েছিল, আমরা প্রত্যেকে সেটা জানি। তার কারণ বালাসাহেব ঠাকরের একটা বিখ্যাত মন্তব্য ছিল সেই সময়, যে আমরা দুজনে যদি একসাথে থাকি তাহলে এক হাতে থাকবে লক্ষ্মী অর্থাৎ গুজরাট, অন্য হাতে থাকবে সরস্বতী। ভাগ হয়ে গেলে স্বাভাবিকভাবে ভাগ হয়ে যাবার পর গুজরাট 2014 অনওয়ার্ডস একেবারে বলা যায় সমৃদ্ধির শিখরে চলে গেছে, বৈষম্য বেড়েছে। তার সাথে মহারাষ্ট্রের অবস্থা মোটামুটিভাবে রয়েছে, এখনও পর্যন্ত শিল্পায়নে মহারাষ্ট্র এবং তামিলনাড়ু এগিয়ে রয়েছে। মুম্বাইয়ের অর্থনৈতিকভাবে আজও একটা এশিয়ার মধ্যে অত্যন্ত শক্তিশালী অর্থনৈতিক শহর হিসাবে বিবেচিত হয় মুম্বাই এবং জাপানের টোকিও। এই সব তথ্য তো সকলেরই জানা, প্রত্যেকে জানেন আপনারা। তথাপি সেখানে কিন্তু ভাষা নিয়ে আন্দোলন হয়েছিল, সংঘর্ষ হয়েছিল। আসামে ভাবুন, বরাক উপত্যকা 1961 সালে কি হয়েছিল। বরাক উপত্যকায় 1961 সালের আগে একটা ফরমান জারি করা হয়েছিল যে এন্টায়ার আসামে সেখানে হচ্ছে অসমীয়া হবে মূল সরকারি ভাষা। তাহলে বাংলার কি হবে? তার কারণ ইংরেজ আমলে বাংলার, বিশেষ করে সিলেট, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ সেখানে গেছিলেন। তারা একদিকে যেমন অ্যাডমিনিস্ট্রেশনের কাজকর্ম, শিক্ষকতার কাজকর্ম, কৃষক, সমস্ত পেশার মানুষকে ইংরেজেরা নিয়ে গেছিলেন। তখন থেকেই বাংলাভাষী মানুষের একটা সংখ্যাগরিষ্ঠতা বিশেষভাবে বরাক উপত্যকায় প্রতিষ্ঠিত হয়। কিন্তু স্বাধীনতার পর 61 সালে সেখানকার আসামে যে সরকার, কংগ্রেস সরকার, তারা এই ফরমান জারি করলেন এবং যে কারণে বাঙালিরা আন্দোলন করতে শুরু করেছিল এবং 13 জন নিহত হয়েছিলেন। মনে করে দেখুন, শিলচরে সেই মিছিলের উপর গুলি চলেছিল, উত্তাল পরিস্থিতি তৈরি হয় কলকাতার রাজপথ। বাধ্য হয়ে নেহেরু সরকার বাধ্য হয় যে বরাক উপত্যকায় বাংলা ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিতে। আর সেই আসাম এখন সাবেক কংগ্রেসের নেতা এবং বর্তমানে বিজেপির নেতা এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তিনি একটি ফরমান জারি করেছেন, বলছেন বাংলা ভাষায় কথা বললে আগের ইতিহাস বাদ, তারা সরাসরি বাংলাদেশি। এটা কিসের? এতে তো ধর্মীয়ভাবে শুধু নয়, জাতিগত এবং ভাষাগতভাবে ভারতবর্ষকে যেভাবে আর কি একটা উত্তেজিত করে তোলা হচ্ছে এবং সবচেয়ে স্পর্শকাতর জায়গায় হাত দেওয়া হয়েছে এক্ষেত্রে, সেটা হচ্ছে বাংলার নিজস্ব যে সংস্কৃতি, কৃষ্টি, তার যে অস্মিতা, তার যে জাতীয়তাবাদ এবং তার যে ভাষার জন্যে দীর্ঘ তার লড়াই, সেটাকে কিন্তু বাঙালি জাতিকে ভাবিয়ে তুলেছে এবং অনেকে এক জায়গায় আসছেন। এবং এই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সরকারের প্রধান এবং তিনি এই ক্ষেত্রে বলেছেন
যে বাংলা বললেই বাংলাদেশি, এই কথাটা কিন্তু একটা দাবানলের মতো এফেক্ট তৈরি করেছে। যে যাই বলুক, যে কারণে অনেকেই এটা বলছেন যারা ঘোষিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী, এর মধ্যে বেশ কিছু ইন্টেলেকচুয়াল আছেন। পবিত্র সরকারের বক্তব্য হচ্ছে না, বাংলা ভাষার তেমন কোনো ক্ষতি হয়নি, এছাড়া যারা হোয়াইট কালার জব করেন অর্থাৎ ইঞ্জিনিয়ার, ডাক্তার, তাদের উপর কিছু হয়নি। তাহলে কি দাঁড়ালো? শ্রমজীবী মানুষের উপর একজন ভাষাতাত্ত্বিক বামপন্থী বুদ্ধিজীবী হিসেবে স্বীকৃত তিনি শ্রমজীবী মানুষের উপর আক্রমণ হচ্ছেন, সেটা তাত্ত্বিক বিশ্লেষণ দিচ্ছেন। এটা যে অন্যায়, এটা যে একেবারে একটা চরম ফ্যাসিবাদী লক্ষণ, এই কথাটা তো জোরালোভাবে বলতে হবে। এছাড়া আরও একজন তকমাধারী লেখিকা আছেন, তারও এক বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করে বাংলাতে অধঃপাতে নিয়ে গেছে এবং মুসলিমদের প্রচুর প্রেজেন্স বেড়ে গেছে। সেটা অন্য প্রশ্ন। যে জনসংখ্যা বৃদ্ধি বা জনসংখ্যার বৃদ্ধির কারণে কেউ যদি সংখ্যালঘু হয়ে পড়ে যাওয়ার আশঙ্কা এটা থাকে, কিন্তু সেটার জন্যে কি 2011 সাল থেকে এই 2025 সাল এই সময়কালটাই দায়ী? তার আগে কি তোষণের রাজনীতি বা শোষণের রাজনীতি কোনোটা কি হয়নি? বক্তব্য থাকতে পারে, কিন্তু যখন এই কথাগুলো বলার সময়, স্পর্শকাতর এই বিষয়ে বলার সময় প্রত্যেকের ভেতরকার তার যে অর্থনৈতিক অবস্থানে তারা যে ধরনের মন্তব্য করছে, তাতে বোঝা যায় যে বাঙালি এলিট যারা আছেন তারা এই বিষয়টাকে নিয়ে অযথা একটা আতঙ্ক অনুভব করছেন। দেখুন, ভারতবর্ষে কনফ্লিক্ট টর্ন একটি দেশ, এখানে গণতন্ত্রর প্র্যাকটিস হয়, গণতন্ত্রের পথ অনেক সময় সংকীর্ণ হয়েছে ভারতবর্ষে। 1975 সাল যেমন তার একটা উদাহরণ। অনেক সময় আন্দোলনের ফলে গণতন্ত্রের পথ আবার সেটা প্রসারিত হয়েছে। এইভাবে ভারতবর্ষে সংকোচন এবং প্রসারণের মধ্যে দিয়ে গণতন্ত্র এগোচ্ছে। কিন্তু এই মুহূর্তে যেভাবে আর কি দাগিয়ে দেওয়া হচ্ছে এবং শ্রমজীবী মানুষের উপর যেভাবে আক্রমণ আসছে, সেটা আপামর মানুষের প্রতিবাদ করা উচিত। এই কারণে করা উচিত, মুক্তভাবে মুক্ত চিন্তায় এই প্রতিবাদটা আসা উচিত। এই কারণেই আমার স্বভাষী স্বজাতি ভারতবাসী যদি ভাষাগত প্রশ্নে বা ধর্মীয় কারণে উৎপীড়নের শিকার হয়, তাহলে সেটা সব সময় বলতে হবে। আমি এখানে ভাষাগত সংখ্যাগুরুর প্রশ্নটা যেমন বলছি, ধর্মীয় সংখ্যালঘুর প্রশ্ন বলছি। এর মধ্যে থেকে যে যুক্তিটা আসে, ধরুন কেউ বলতেই পারেন, সেটা তার ভাবনা, যে এরকম মমতা বন্দ্যোপাধ্যায় এসে তোষণের রাজনীতি করে মেরুকরণের পথ প্রশস্ত করেছেন। রাজনৈতিক কৌশল হিসাবে এই ধরনের চলবে, কেননা হচ্ছে শাসক দল যত দিন যাবে অ্যান্টি ইনকামবেন্সির সামনে পড়বে এবং অ্যান্টি ইনকামবেন্সির সামনে পড়লে তার বিরুদ্ধে এই ধরনের বক্তব্য আসতে পারে এবং সেইগুলোকে তাদেরকে মোকাবিলা করতে হবে তাদের মতো করে। মমতা বন্দ্যোপাধ্যায় মোকাবিলা করেন, জগাই মাদাই গদাই এই সমস্ত শব্দগুলো বলেন, সব এক জায়গায় রয়েছে, তিনি মোকাবিলা করছেন। এই নিয়ে প্রচুর চর্চাও হয়, কিন্তু এই কথাটা বলার আগে 10 বার ভেবে নেওয়া উচিত। এই তোষণের রাজনীতি বলে কোথাও একটা জায়গায় একটা ধর্মীয় সম্প্রদায়কে কিন্তু উপর ভয়ঙ্কর একটা চাপ তৈরি করা হচ্ছে এবং এই চাপটা অনেক সময় লঘু করার জন্যে তারা অর্থনৈতিকভাবে অনেকটা পিছিয়ে রয়েছে। এ ব্যাপারটাও অস্বাভাবিক নয় এবং হিন্দুদের মধ্যেও অনেকে রয়েছেন পিছিয়ে রয়েছেন। এই ব্যাপারটা নিয়ে চর্চা ইতিমধ্যেই শুরু হয়েছে। ওবিসি সংরক্ষণের কথা আমি বলছি। কাস্ট সেন্সাস করা হয়েছে। রাহুল গান্ধী তিনি যেমন দোষ স্বীকার করে নিয়েছেন যে রাজনীতিতে সক্রিয়ভাবে যোগদান করার পর ভারতবর্ষের এই কাস্ট ব্যবস্থাটাকে তিনি ভালো করে বুঝে উঠতে পারেননি। তার মনে হয়েছে দেশের 10% মানুষ স্বাধীনতার ফসল তারা ভালোভাবে উপলব্ধ করতে পেরেছে আর বাকি 90% ভয়ঙ্করভাবে বঞ্চিত হয়েছে এবং সেটা বঞ্চনার রেট কতটা এবং বৈষম্য কতটা তৈরি হয়েছে সেই জন্য একটা সেন্সাস তিনি বারবার করে এই কথাটা বলছেন এবং অতীতে তিনি এটা আগে করলে আরও ভালো হতো এই উপলব্ধি তার রয়েছে। কিন্তু যারা উপলব্ধিবিহীন অবস্থায় মন্তব্য করে বসছেন তাদের কিন্তু জন্যে এটা একটা সতর্ক বার্তা। আমি খুব বিস্তারিতভাবে যাব না, সময়ের সীমাবদ্ধতা রয়েছে, তাই এই প্রসঙ্গ বলি। সেই বিখ্যাত লেখিকা বলছেন, কই আগে তো কখনো হয়নি এই ভাষাগত সংঘাত। 1961 সালের উদাহরণ দিলাম, আপনি একটু পড়ে দেখবেন। বা বাঙালিদের উপর ত্রিপুরাতেও হয়েছে,
সেখানে বাঙালি সংখ্যাগুরু হিসাবে দেখি তাদের উপর শোষণ করছে। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় হয়েছে, এমনকি উড়িষ্যায় বঙ্গাল খেদা আন্দোলন হয়েছিল, বাঙালিদের মেরে ভাগাও। তারা কিন্তু তখন শ্রমজীবী ছিল না, তাদের অনেকেই কিন্তু ছিলেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব ইঞ্জিনিয়ার। বা 2014 পর দিল্লিতে এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মন্তব্য রীতিমতো কিন্তু শোরগোল ফেলে দিয়েছিল। তাকে অফিসে অনেকেই বলছেন আপনি বাঙালি কি, বাংলায় কথা তিনি বলছেন, ফোনে কথা বলছে, বাড়ির সাথে কথা বলছেন, আপনি ওনার বাংলাদেশি। তিনি কিন্তু হোয়াইট কালার জব করেন। বলে এরকম হচ্ছে, অনেকে এটা মানতে চাইছেন না, তার কারণ একটা বয়স হলে অনেকের মধ্যে একটা নিরাপত্তাজনিত অভাব বোধ হয়, সেখান থেকে দাঁড়িয়ে হয়তো এই ধরনের কথা আসছে। কিন্তু বাস্তব বা প্রকৃতপক্ষে এই ধরনের ঘটনা একের পর এক ঘটছে। মুসলমান হলে একেবারেই বাংলাদেশি বলে দেখে দেওয়া হয়েছে, এরকম ঘটনা অন্তত আমার কাছে ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে যে তথ্য এসেছে সেটা প্রায় 15 থেকে 20টি। আমি এগুলো যথাযোগ্য জায়গায় পাঠাচ্ছি এবং অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরছি। এগুলো ব্যবস্থা নিতে হবে। অনেকে বাংলাদেশে জেসিবি করে তাকে এরকম বসিয়ে জেসিবিতে তাকে একদম পুরো সীমানার উপরে পড়ছে, তাতে ওইভাবে ফেলছে, হাড়গোড় ভেঙে গেলে যাই যাক। এটা কি কোনো একটা 75 বছর পর স্বাধীনতাপ্রাপ্ত একটি দেশে এই ধরনের একজন নাগরিকের সাথে করা যায়? যতক্ষণ না প্রমাণিত করার কি পদ্ধতি হতে পারে, চিহ্নিতকরণ কিভাবে হবে, এই নিয়ে কোনো সিরিয়াস কোনো চর্চা বা সিরিয়াসলি এই ব্যাপারটাকে করা হয়েছে। বলা হচ্ছে এসআইআর অনেকবার হয়েছে, এটা নতুন কিছু না। তাহলে 2002 বিহারে 2003-এর পর কেন করা হয়নি? 2014 সালের পরে তো অনেকগুলো আগেও তো ভোট হয়েছে, পরেও ভোট হয়েছে, তখন কেন করা হয়নি? এখন হচ্ছে 29টা রাজ্যে ডবল ইঞ্জিন করতে হবে, এ প্রশ্ন ওঠাটা কি অস্বাভাবিক? আর এর জন্যে হচ্ছে স্বাধীনতার যুদ্ধের সবচেয়ে অগ্রণী যেসব রাজ্যগুলো রয়েছে, বাংলা তার মধ্যে অগ্রণী রাজ্য, সবাই এক বাক্যে স্বীকার করতেন। তার উত্তরসূরি যারা রয়েছেন সেই মানুষ, তাদের উপর এই ধরনের আক্রমণ হবে। অপরাধ, গরিব, শ্রমজীবী, তাদেরকে থ্রেট মনে করা হচ্ছে। গুরগাঁও জুড়ে তো আতঙ্ক শুরু হয়ে গেছে, রান্না করার লোক নেই, এত পয়সা করতে ব্যস্ত রান্না করা ভুলে গেছে তারা। এদিকে যখন খেদানোর সময় তো সবাই তালি মারছিলে। এই জায়গা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। এটা অশনি সংকেত দেখা দিয়েছে। এই অশনি সংকেত কিন্তু অচিরাত কিন্তু এটাকে দূর করতে হবে। এবং এটা নির্বাচনী ইস্যু হচ্ছে, এবং এই নির্বাচনী ইস্যুতে ভবিষ্যতে কি জায়গায় কোথায় গিয়ে দাঁড়ায় এই ব্যাপারে আমরা তো আর+ নিউজ চুপ করে বসে থাকতে পারি না। আর দীর্ঘকালীন এই ধরনের রাজনৈতিক বিষয় এবং উৎপীড়নের কোনো ঘটনা, মানবাধিকার লঙ্ঘনের যেখানে ঘটনা ঘটবে সেখানে কিন্তু আমরা সাধ্যমতো এগিয়ে এসে আপনাদের কাছে তুলে ধরব। তারপর আপনারা মিলিয়ে দেখবেন যে কি হচ্ছে, রিয়েল স্টোরিটাই বা কী, বা অ্যাকশান এর পরিপ্রেক্ষিতে রিয়াকশানই বা কী হচ্ছে। আপনারা অবশ্যই এই বিষয়ে তলিয়ে দেখবেন। অযথা আতঙ্কিত করার বিষয় যেমন নয়, আতঙ্কিত হবেন না, এটা মোকাবিলা করার প্রয়োজন। যারা এগুলো বোঝে না ভালো করে বুঝিয়ে দিতে হবে, একেবারে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। আর যারা ইন্টেলেকচুয়াল তারা দয়া করে ভারতবর্ষের কনস্টিটিউশনে কীভাবে ভাষাভিত্তিক রাজ্য এবং ভাষাভিত্তিক রাজ্যে কোন কোন রাজ্যে সবচেয়ে বেশি উত্তপ্ত এবং হিংসাত্মক সংঘর্ষ হচ্ছে এটাও দেখবেন। এবং কোথায় কোথায় বাঙালি খাদাও, বাংলাভাষী, বাংলাদেশি কোথায় কোথায় বেশি হচ্ছে, মানে এই সময়কার পরিপ্রেক্ষিতে বলছে না, আগের ইতিহাসটা জানা থাকলে অনেকটা ভয়মুক্ত হওয়া যাবে। তার কারণ ওই সব ঘটনা হওয়ার পর দীর্ঘকালীন পরিস্থিতি তৈরি হয়েছে এবং তারপর ভারত স্বাধীনতার 75 বছর অতিক্রম করেছে। আজ এই পর্যন্ত থাকছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন এবং অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।